দেশে এত টিকটকার আছে, এত ইউটিউব, 12 কোটির মতো ফেসবুক অ্যাকাউন্ট আছে। তার মধ্যে যদি সক্রিয় থাকে আমি ধরে নিই যদি 50%, তাও 6 কোটি। কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে শোরগোল, এক্স অ্যাকাউন্টে হ্যাকের দাবি জামাত আমিরের। এই বিষয়টি নিয়ে সারাদিনই রাজনীতিতে উত্তাপ ছিল। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং এক্স অ্যাকাউন্ট হ্যাকের যে বিষয়টি, পুরো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন এবং দিন শেষে এই ধরনের ঘটনা, এই ধরনের পরিস্থিতি নির্বাচনী পরিবেশে কতটা প্রভাব ফেলে রাখে? একটু শুরুতেই বলি যে আমরা যে মুহূর্তে নির্বাচন করতে যাচ্ছি বাংলাদেশে, তখন এশিয়ার অন্তত 12টা দেশে হয় নির্বাচন অনুষ্ঠিত হবে বা কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এরকম একটা সেমিনারে আমরা ঠিক একই ধরনের বিষয় নিয়ে তখন এই ঘটনাগুলো ঘটেনি আমরা আলোচনা করছিলাম। তাতে দেখা গেছে যে ফিলিপাইনেও একই রকম অবস্থা, ইন্দোনেশিয়াতে, থাইল্যান্ডে, এমনকি জাপানের একজন বিশেষজ্ঞ বলছেন যে তারাও হিমশিম খাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে। এখন সেই প্রচারণার ধরনগুলো এত ভিন্ন, আক্রমণের ধরনগুলো এক এক দেশে এক এক রকম। কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিয়োগও লক্ষ্য করা গেছে। এবং জাপানের উদাহরণ যদি দিই, তো যিনি অংশগ্রহণকারী ছিলেন তিনি এইভাবে মতামতটা দিচ্ছেন যে কঠোর রেগুলেশন বাট লাইটার ইমপ্লিমেন্টেশন, মানে যত কঠোর রেগুলেশন আছে সেইভাবে সে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তার প্রয়োগটা লক্ষ্য করা যাচ্ছে না। এটা হচ্ছে এশিয়ার একটা সামগ্রিক চিত্র। বাংলাদেশে এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও সামাজিক মাধ্যমের ব্যবহার ছিল, অনলাইনের বিভিন্ন ধরনের আমরা প্রপাগান্ডা দেখেছি, কিন্তু তখন এই মাত্রায় ছিল না দুটো কারণে। এক হলো যে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন, অতএব কে কার বিরুদ্ধে এটা করে, হয়তো অল্প স্বল্প কিছু করেছে নিজেদের মধ্যে। এইবার নির্বাচনের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, একটা বিশেষ প্রেক্ষাপট আছে। একই সঙ্গে মাত্র 1 বছর আগেও আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ছিল তার চাইতে অনেক গুণ বেশি, প্রায় প্রতি মাসে একটা করে নতুন নতুন উদ্ভাবনী সফটওয়্যার বা ফিচার আপনার আসছে। এবং টেক কোম্পানিগুলো প্রতিযোগিতা দিয়ে যে কে কার চাইতে বেশি পরিমাণ দিতে পারে, এবং যেগুলো বিনামূল্যে, এমন না যে আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। আমাদের প্রাথমিকভাবে এখানে গণমাধ্যম সাক্ষরতার এবং ডিজিটাল লিটারেসি যেটাকে আমরা বলি, সেই সাক্ষরতার ঘাটতি আছে, ব্যাপকভাবে ঘাটতি আছে। পৃথিবীর অন্য দেশেও ঘাটতি আছে, কিন্তু আমাদের ঘাটতিটা বড়। মানে এই কারণে বড় যে দেখেন আমরা ঐতিহাসিকভাবে কোনোদিন কিন্তু কাউকে গণমাধ্যম স্বাক্ষর করে তুলিনি যে একটা সংবাদ কিভাবে বিশ্লেষণ করতে হয়। হয়তো আপনি, আমি জানি, আমরা যারা এখানে আছি তারা হয়তো বিশেষজ্ঞ, কিন্তু কোনোদিন আপনি স্কুল কলেজ বা নাগরিক পরিসরে বলেছেন যে সংবাদ কি করে পড়তে হয়, একটা যা কিছু দেখছো এটাকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, তুমি এর পেছনের বিষয়টা জানো কিনা। এই সাক্ষরতার আমাদের ঘাটতি আছে। কোনটা আসল কোনটা আসল বা কোনটা না, এটা তো একটা। দ্বিতীয় না, আমাদের এখানে আমরা ভেরিফাই করি না, যাচাই করি না। খুব কম সংখ্যক খুব দায়িত্বশীল গণমাধ্যম যাচাই করে। এনে আমাদের অনেক কাহিনী প্রচলিত আছে, এবং অনেক সময় আপনি লক্ষ্য করেছেন যে খুব দায়িত্বশীল গণমাধ্যম হঠাৎ করে দিতে পারে না কোনো সংবাদ, আমরা অধৈর্য হয়ে যাই। আরে একটু আগে এরকম সামাজিক মাধ্যমে পেলাম, এরকম ঘটনা ঘটেছে, ও আবার দিচ্ছে না কেন? কারণ ও যে দিচ্ছে না সে এটা যথেষ্ট যাচাই করার পরে তারপরে এটা হয়তো দিতে পারছে, কারণ তার একটা বিশ্বস্ততার ব্যাপার আছে। এবার ডিজিটাল সাক্ষরতা আসলেই দুর্বল আমরা। আপনি বলতে পারেন যে দেশে এত টিকটকার আছে, এত ইউটিউব, 12 কোটির মতো ফেসবুক অ্যাকাউন্ট আছে। তার মধ্যে যদি সক্রিয় থাকে আমি ধরে নিই যদি 50%, তাও 6 কোটি, তারও বেশি থাকতে পারে যারা নিয়মিত দেখেন বা কোনো না কিছু করেন। তার মানে কি এই যে আপনার সাক্ষরতা আছে? না, আপনি প্রযুক্তি জানেন না, এ প্রযুক্তি আপনার না, আপনি বানানো না, বা এটা দিয়ে এমন টিকটক ভিডিও বানান যে প্রায় নোবেল পুরস্কারের পাশাপাশি, মানে যদি কাছাকাছি যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো, কিন্তু আপনি প্রযুক্তির গভীরে যেতে পারেন না, আপনি জানেন না টেকনোলজিক্যাল জারিজুরি। কিন্তু সামগ্রিক পরিস্থিতি তো নির্বাচনের পরিস্থিতিটাকে এই কারণে বলছি যে এরকম একটা মানে অস্পষ্ট কম সাক্ষরতার প্রযুক্তি আপনার হাতে না, এবং এমনি আমাদের একটা অভ্যাস আছে যখন যেটা পাই সেটা তো আমরা ব্যবহার করি, সেইটা যদি কেউ কৌশলগতভাবে অপপ্রচারে ব্যবহার করতে থাকে তাহলে তো সেটা ভয়াবহ হয়ে উঠবে। আপনি গতকালই বোধহয় একটা সংবাদ দেখেছেন যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে, আমরা যদি ভুল না 29টা না বা এরকম, আমি ধরে নিই 30টার মতো ফেক তার বিরুদ্ধে, ধরুন ভুল অ্যাকাউন্ট কিংবা অন্য কোনো না কোনোভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর আগে নাটোর থেকে আমাদের একটা ইংরেজি গণমাধ্যম জানাচ্ছে যে আমাদের নাটোর বা এরকম কোনো একটা জায়গা থেকে আরও কিছু এই ধরনের ফেক অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা চেষ্টা করেছে এ ধরনের অপপ্রচার করতে। তার আগে আপনার মনে আছে যে 3টা ভিডিও, একটা সেনাবাহিনীর পোশাক পরা একজন ব্যক্তি ভুল তথ্য দিচ্ছেন, একজন সবজি বিক্রেতা নির্বাচন সম্পর্কে অপতথ্য দিচ্ছেন, এবং রানা প্লাজায় আহত হয়েছেন, হাত হারিয়েছেন, এরকম যে নারীকে দেখানো হচ্ছে যে অতি সাম্প্রতিক। এরকম একটা ক্ষেত্রে
আজকের ঘটনাটা ঘটলো শফিকুর রহমান, যেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা করব। তো আমি এখানে এইটা বলে রাখি যে এর প্রশ্ন যেটা করে, আমি উত্তর না দিয়ে প্রশ্ন করি, এইটা মোকাবেলার কারিগরি সক্ষমতা আমাদের আছে কিনা। এক, কিছু বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন, সেটা বিধিনিষেধ নির্বাচনের আচরণ বিধির মধ্যে, কিন্তু সে কতখানি সক্ষম এ ব্যাপারে যদি আমাদের কোনো ব্যবস্থা করতে, এবং আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আছে, সেই বিষয়গুলোতে কতখানি এই জায়গাগুলো নিয়ে পরে আবার বিস্তারিত আলোচনা করব।